ভোগান্তি নাম ঢাকা গাজীপুর মহাসড়ক। বাস ট্রাফিক ট্রানজিট প্রকল্পের সময় বেড়েছে 4 দফা। কাজের গতি নিয়ে পিডি মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ। ব্যক্তিগত কারণে সঙ্গীদের নিয়ে আত্মগোপনে ছিলেন ইসলামী বক্তা আবু তাহা। রংপুরে ফেরার পর আছেন পুলিশ হেফাজতে। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় আদালতে। সাইবার অপরাধের 28% সামাজিক মাধ্যমে। টিকটক ভিডিওতে অশ্লীলতার ছড়াছড়ি। ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধন আনতে চায় সরকার। মধ্যরাতে ক্লাবে ক্লাবে যাতায়াত ছিল পরিমণির। ভাঙচুরের অভিযোগ পেলে তদন্ত করবে পুলিশ। মানব পাচার মামলার পর অমির গাড়ি ও 17 হার্ড ডিস্ক জব্দ। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে 4 কোটি টাকা উধাও। আটক 2 কর্মকর্তা কারাগারে। উত্তরায় অভিযানে আলোচিত মাদক আইস সহ গ্রেপ্তার 6। দেশে কাল থেকে শুরু চীনের সিনোফার্মা টিকা প্রদান। অগ্রাধিকার পাবেন নিবন্ধনকারীরা। করোনায় আরো 54 প্রাণহানি। শনাক্ত হার প্রায় 19%। এবং কোপা আমেরিকায় ভোরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। পেরুকে 4-0 গোলে উড়িয়ে দিল নেইমাররা। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। উন্নয়ন ভোগান্তিতে হাঁসফাঁস অবস্থা। ধীরগতিতে বিআরটি প্রকল্পের কাজ চালায় আব্দুল্লাহপুর থেকে গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত প্রতিদিনই জলজট, যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। গাজীপুরের মেয়রের দাবি, চলমান বিআরটি প্রকল্প ঘিরে ব্যাপক দুর্নীতি, অনিয়ম হওয়ায় সমাধান মিলছে না মুক্তিও। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বিআরটি এর ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, 1 বছরের মধ্যে প্রকল্পের বাকি থাকা 40% কাজ শেষ করার চেষ্টা চলছে। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। ভোগান্তির এমন চিত্র নিত্যদিনের। সমাধানটা জানা, কিন্তু দুর্ভোগ কোনোভাবেই কাটছে না। বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 20 কিলোমিটার সড়কের বিআরটি লাইন নির্মাণের কাজ 9 বছর আগে শুরু হয়। 3 দফা সময় বাড়িয়ে 2040 কোটি টাকার প্রকল্প এখন দ্বিগুণ। কাজ শেষ করার নতুন লক্ষ্য 2022 সালের জুন। তবে বাস্তবে কাজের গতি আগের মতোই ধীর। সড়কের মাঝে আলাদা লাইন তৈরির কাজ হওয়ায় নেই মানুষ পারাপারের ব্যবস্থা। 25 কিলোমিটার ফুটপাতে ড্রেন নির্মাণের কাজ চলায় হাঁটতেও এখন সমস্যা। পাশাপাশি 7টি ফ্লাইওভার, 19টি বিআরটি স্টেশনের কর্মযজ্ঞে খানাখন্দে ভরা। সড়কে সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। যানজটে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের করতে হয় অপেক্ষা। মাঝে মাঝে সেই জট থেকে রাজধানীর কেন্দ্র পর্যন্ত। ঘুরা মারি গাজীপুর যাইতে পারি না। সকালে গেলে বিকেলেও লাগে, বিকেলে গেলে আর যাওয়া যায় না। 5 ঘন্টা 6 ঘন্টা লাগে। কাদা স্তর জমে থাকে। বৃষ্টি হলে মানে ছাতা কেটে দেওয়া লাগে নদী। গাজীপুরের মেয়র বলছেন, ভুল নকশা তৈরি সহ প্রকল্প ঘিরে বড় ধরনের অনিয়ম হয় ঠিকাদাররা দায়সারাভাবে কাজ করছে, যা আগামীতে গাজীপুরের জন্য বড় ধরনের সংকট তৈরি করবে। তারা যে 6টা ফ্লাইওভার দিতেছে, ফ্লাইওভার কাজ কি? যারা ডিজাইনার ছিল এবং যারা পিডি এবং ইঞ্জিনিয়ার আছে, তাদের সরাসরি এখানে দায়িত্ব আছে, তারা এটা অনিয়ম করেছে। এখানে যে ঠিকাদার আছে, তাদের যে অন্যায় করার যে সুবিধাটা তারা দিচ্ছে, সেই হিসেবে আমি মনে করি এটা উভয় পক্ষের ভুলের কারণে এই লক্ষ লক্ষ মানুষ ভবিষ্যতে আরো কষ্ট পাবে। মেয়র এমন বক্তব্যকে তথ্যবিহীন মন্তব্য করে বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, সঠিক নিয়মে নির্ধারিত সময়ে তারা কাজ বুঝিয়ে দিবেন। অনেক রকমের মন্তব্য করে, আসলে তখন তথ্যভিত্তিক মন্তব্য হলে সেখানে আমরা তথ্য দিয়ে বলতে পারি যে না এটা ঠিক। এখন এরকম যদি ঢালাও অভিযোগ হয় যে আমরা এটা করার জন্য এরকম করে, এগুলির তো আর এরকম জবাব দেওয়া যায় না, আমরা প্লেন অস্বীকার করবো। বিআরটি প্রকল্পের ধীরগতির কারণে সারা বছরই ভোগান্তি পোহাতে হয় এই সড়ক ব্যবহারকারীদের। বৃষ্টির মৌসুমে সেই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। সমস্যা সমাধানে আগামী রোববার থেকে গাজীপুরের জয়দেবপুর থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত 3টি বিশেষ ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এমন তথ্য জানিয়ে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ফেসবুকে লিখেন, ক্রমাগত দায়িত্বহীনতার কারণে মানুষের দুর্ভোগের সীমা নেই। আরেফিন শাকিল, নিউজ 24, গাজীপুর। ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের খোঁজ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার নিখোঁজ এই ইসলামী বক্তা সহ মোট 4 জনকে উদ্ধারের খবর নিশ্চিত করে পুলিশ জানায়, অপহরণ নয়, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন তারা। আত্মগোপনে থাকা আদনানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে তোলা হয় আদালতে। রংপুর প্রতিনিধি রেজাউল করিম মানিককে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। গত 10 জুন রংপুর থেকে ঢাকা আসার পথে নিখোঁজ হন ইসলামী বক্তা
আবু তহা মোহাম্মদ আদনান। পরে তাকে উদ্ধারে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। নিখোঁজের 8 দিন পর শুক্রবার বাড়িতে ফেরা আদনানকে থানা হেফাজতে নেওয়া হয়। পুলিশ বলছে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল আদনান সহ তার 3 সঙ্গী। বিকেলে রংপুর মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গাইবান্ধা ত্রিমোহনীতে সিয়াম নামের এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিল সে। এ সময় তার সাথে 3 সঙ্গীও ছিল। ব্যক্তিগত কিছু কারণে তারা স্বেচ্ছায় আত্মগোপনে ছিল, যেটি আমরা এখন আপনাদেরকে যেহেতু ব্যক্তিগত কারণ সেটি রিকোয়েস্ট করেছে, আমরা এখানে পাবলিকলি না বলি। ব্যক্তিগত কারণে তারা ছিল এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধ ঘটেনি বলে সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। শুক্রবার দুপুর 2টার দিকে খবর পেয়ে পুলিশ তাকে শ্বশুরবাড়ি মাস্টারপাড়া থেকে তার 2 সঙ্গী আমির উদ্দিন ও মুহিত সহ থানায় নিয়ে আসে। আরেক সঙ্গী ফিরোজ আলমকে বগুড়া থেকে আনার প্রক্রিয়া চলছে। স্বজনরাও বলছেন, শুক্রবার আদনান নিজেই নগরীর মাস্টারপাড়ায় তার শ্বশুর বাড়িতে যান। এটা আমরা জাস্ট লাস্ট ইয়ার যেটা পাইলাম আবহাওয়া অফিসার শ্বশুর বাসা থেকে তাকে পাওয়া গেছে, এইটুকু পর্যন্ত আমরা জানি। আদনান সহ 4 জনকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে উপস্থাপন করে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ব্যক্তিগত কারণে আত্মগোপনে থাকা ইসলামী বক্তা তহা আদনানের বিরুদ্ধে কোনো মামলা করেনি রংপুর পুলিশ। আদালতের সিদ্ধান্ত পেতেই আদনানকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। শুক্রবার থেকে আত্মগোপনে থাকার পর রংপুরে তহা তার প্রথম স্ত্রীর বাসায় ফিরে আসেন। রংপুরের উপ পুলিশ কমিশনার জানিয়েছেন, আদালতের কাছে এই বিষয়টি অবহিত থাকায় ইসলামী বক্তা তহাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। কোনো মামলা না, একটা ভিকটিম যখন উদ্ধার হয়, কেউ যখন মিসিং হয়ে যায়, তখন আদালতে উপস্থাপন করার একটা বিষয় থাকে। আদালত যদি এটাতে কনসার্ন থাকে, আমরা যেহেতু আদালতকে অবহিত করেছিলাম বিষয়টি, এখন আমরা এই যে আদালতের কাছে সে জবানবন্দি দিবে, আদালত যেভাবে নিষ্পত্তি করতে বলবে সেভাবে আমরা নিষ্পত্তি করব। বিশ্ব সাইবার বুলিং প্রতিরোধ দিবস আজ। 21শ শতাব্দীতে বিশ্বের মোট জনসংখ্যার 59% মানুষ ইন্টারনেট ব্যবহারকারী, যার মধ্যে 60% হচ্ছেন সাইবার বুলিং এর শিকার। বাংলাদেশে রয়েছে এর কঠিন বাস্তবতা। যা নিরসনে দ্রুত ডিজিটাল আইনে সংশোধন আনতে চায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তবে নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে যে কোনো ব্যবস্থাকেই দ্রুত নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। হ্যাকারকে আমি চিনি না, হ্যাকারও হয়তো বা আমাকে চিনে না, সো সে আরেকজনের আইডি হ্যাক করে ওই আইডি দিয়ে আমার সাথে কথা বলে আমার আইডি হ্যাক করে ফেললো। সো এখানে মানে আমাকে একদম জাস্ট টোটালি বোকা বানানো হয়েছে, আর কিছুই না। 2019-20 সালের বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা হয়রানির শিকার হয়েছেন তাদের কাছে ইন্টারনেট দুনিয়া এক ভয়াবহ অভিজ্ঞতার নাম। অথচ উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে আমরা প্রতিদিন নিজেদের ডিজিটাল করার চেষ্টা করছি। নেপোলিয়ন ক্যাটের তথ্যমতে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রায় 5 কোটি। যেভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, সেভাবেই পাল্লা দিয়ে বাড়ছে হয়রানি, যার আরেক নাম সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদন বলছে, দেশে সংগঠিত সাইবার অপরাধের 28%ই সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক। এছাড়াও গেল বছরের তুলনায় আশঙ্কাজনক হারে বেড়েছে অনলাইনে কেনাকাটায় প্রতারণা, পর্নোগ্রাফি কন্টেন্ট নিয়ে হয়রানি, এটিএম কার্ড জালিয়াতি সহ নানা সমস্যা। গবেষণায় উঠে এসেছে, ডিজিটাল নিরাপত্তা আইন থাকার পরেও আইন সম্পর্কে জানেন না দেশের 22%-এর উপর। হয়রানির ভয়ে মামলা করেন না 20%-এর বেশি, আর অভিযোগ করে কোনো লাভ হবে না বলে মনে করেন 17% মানুষ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি প্রতিরোধে দ্রুতই ডিজিটাল নিরাপত্তা আইনে আসবে পরিবর্তন। এই জায়গাটা গ্যাপ আছে, গ্যাপটা আমরা পূরণ করার জন্য চেষ্টা করছি। আইনের খসড়া অলরেডি তৈরি আছে, আমি আশা করছি এটা যে কোনো সময় আসবে। বিশেষজ্ঞরা মনে করেন, দেশের প্রচলিত আইনের দ্বারা এই সমস্যা নিরসনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিং নিশ্চিতের প্রযুক্তিও খোঁজা জরুরি। কেন আমার কাছে পুলিশের কাছে যেতে হবে, কেন আমাকে কেস করতে হবে, কেন তথ্য তো রয়ে গেছে সেন্ট্রালি যে সে এই ক্রাইমটা করতে যাচ্ছে বা এই ক্রাইমটা করছে। আমি যখন ক্রাইমটা করতে যাচ্ছে তখন আমি তাকে আটকে দিচ্ছি না কেন, বা যখন ক্রাইমটা করতেছে তখন কেন আমার স্বতঃপ্রণোদিত হয়ে আমার তার শাস্তি ব্যবস্থা করতেছে না। ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে দেশের স্কুল কলেজ থেকে শুরু করে প্রয়োজনে জনপ্রতিনিধিদেরও কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
তরুণ প্রজন্ম মেতেছে নানান প্রযুক্তির খেলায়। ইন্টারনেট দুনিয়ার রঙিন তামাশায় অনেকে চিন্তিত তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। টিকটকের মতো এসব অ্যাপসগুলোয় অনেক সময় দেখা যায় অশ্লীলতার ছড়াছড়ি। এর মধ্যে অনেক টিকটকার নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। পুলিশ বলছে এই টিকটক থেকে ভালো কিছুই আশা করা যায় না, তবে অভিভাবকদের নজরদারি গুরুত্বপূর্ণ। আসাদুজ্জামান কাকনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ভালোবাসাটা শাহজাহানের চাইতে কম ছিল না, শুধু বাজেটের জন্য তাজমহল বানাইতে পারি নাই। জীবন মাহমুদ একজন টিকটকার, তার সহযোগী দুর্জয় রাসেল। তাদের এই টিকটক নৃত্য শুধু পুরনো দিনের অভিনয় বোঝাতেই। বেস্ট ফ্রেন্ড গুলো না কখনো ধোকা দেয় না, কেনা দোষ কারণ কুত্তায় কখনো বেমানি করে। এই ছবি তাদের আগের জীবনের, যখন টিকটক সেলিব্রিটি ছিলেন তারা তাদের নিজেদের ভুল উপলব্ধি করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। ভালো কিছু না থাকে তাহলে নিজের টাইম ওয়েস্ট করবেন না, কারণ আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে অনেক কিছু ভাবতে পারে। পোলাপান টিকটক, ফ্রি ফায়ার, পাবজি এগুলো যাতে আসক্ত না হয়। তো স্পেশালি আমি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগকে থ্যাঙ্কস জানাতে চাই। সব ধরনের ভিডিও আছে, মানুষজন যেটা ভালোভাবে বুঝতে পারে, ভালোভাবে বুঝে না, সবাই তো আর সবকিছু খোঁজে না। আইন শৃঙ্খলা বাহিনী বলছে টিকটক ভিডিওগুলোতে নেই কোনো শিক্ষণীয় বার্তা, উল্টো এসব ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা চলে যাচ্ছে। এই বিষয়ে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার বলেন, যারাই ইন্টারনেটকে কুলুষিত করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। আমরাও চাই যে এই যে সুন্দর একটা সামাজিক মাধ্যম, এটা যদি ভালোভাবে চলে এবং এটাকে যদি মিসইউজ কেউ না করে, তাহলে আমরাও এর সপক্ষে আছি। বাট এটাকে যদি কেউ মিসইউজ করে, এটার মধ্যে কোনো অ্যাবিউসিভ কন্টেন্ট ঢুকিয়ে দেয়, যেটা আমাদের সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ হয় না, তাহলে আমরা অবশ্যই যারা এটার মিসইউজ করবে, অপব্যবহারকারীর বিরুদ্ধে আমরা সবসময় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত আছি। তিনি মনে করেন এখানে অনেক বড় একটা ভূমিকা রয়েছে পরিবারের। আগে যেভাবে বাচ্চারা বড় হতো, যেভাবে বাবা মায়ের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করতো, এখন ওইভাবেই কাটবে। কোনোভাবে একটা খেলার মাঠ পাচ্ছে না বলে বাচ্চারা ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাবে, এটাও আমরা মানতে পারি না। তাকে বলে দিও যে রেন্ডি গাছের লাগে টাক খেয়ে তার ভালোবাসার ব্যাপার স্মৃতি ভুলে গেছি গা। একসময় টিকটক করে যারা সময় পার করত, তারা আজ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, যখন তারা বুঝতে পেরেছে যে এই টিকটকের মাধ্যমে ভালো কোনো কিছুই আশা করা যায় না। তারা বলছে জনসাধারণ সহ অভিভাবকদের এই বিষয়ে আরও সচেতন হতে হবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, প্রায় মধ্যরাতে বিভিন্ন ক্লাবে সঙ্গী সাথে নিয়ে যেতেন চিত্রনায়িকা পরিমণি। এ বিষয়ে গুলশান জোনের ডিসি জানান, পরিমণি সংক্রান্ত বিষয়ে কেউ সহযোগিতা চাইলে সাহায্য করবে পুলিশ। এদিকে অভিযুক্ত তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে দক্ষিণখান থানায় মানব পাচার মামলা দায়ের হয়েছে। এছাড়া অমির 3টি গাড়ি ও 19টি হার্ড ডিস্ক জব্দ করেছে পুলিশ। মৌ খন্দকারের আরেকটি রিপোর্ট। নিয়ম অনুযায়ী রাত 11টায় ঢাকার বার ও ক্লাবগুলোতে গ্রাহকদের জন্য মদ সরবরাহ বন্ধ হয়, কিন্তু পুলিশি তথ্য বলছে পরিমণি তার সঙ্গীরা মধ্যরাতের পরই মদের আবদার নিয়ে যেতেন ক্লাবগুলোতে। গোয়েন্দারা বলছে অল কমিউনিটি ক্লাবে প্রতিনিয়তই যাতায়াত ছিল তার। পরিমণি ইস্যুতে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার বলেন, যদি কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বনানী থানায় ওনার আসা, এবারকে হাসপাতালে যাওয়া, তারপর অল কমিউনিটি ক্লাবে উনি আগের রাতে আসা, এই সব কিছু মিলে এই ধরনের যে ঘটনাগুলো এখানে ছিল, এই ক্ষেত্রে যদি সাভার থানায় তদন্তের কর্মকর্তা তারা যদি আমাদের কাছে কোনো কারিগরি সহায়তা বা কোনো ধরনের তথ্য নিয়ে যদি কোনো কিছু করেন, আমরা অবশ্যই তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেব। এই বিষয়গুলো তখনই আপনার আইনানুগ পদক্ষেপ নেওয়া যাবে যখন তারা আমাদের কাছে লিখিত অভিযোগ করবেন, কারণ যেহেতু ক্লাবের অভ্যন্তরের ঘটনা, এই জন্য তারা যখন লিখিত অভিযোগ দায়ের করেন অবশ্যই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া করব। এদিকে পরিমণির সঙ্গে বোট ক্লাবে যাওয়া অমির বিরুদ্ধে বৃহস্পতিবার দক্ষিণখান থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে। ডিসি জানান, এই মামলায় অমি ছাড়াও আরও 4 জন আসামি। এর আগেও অমির বিরুদ্ধে আরও 2টি মামলা আছে। তারা দুবাই গিয়ে সেই কাঙ্ক্ষিত চাকরি পায়নি, বরঞ্চ তারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। এই অভিযোগে তাদের এই অমি সহ তার অফিসে আরো 4 জনের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডি তফসিলভুক্ত হওয়ায় সিআইডি মামলাটি তদন্ত করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণির বিভিন্ন ক্লাবে যাওয়ার ভিডিওর পাশাপাশি তার বাসায় মদের বারের ছবি ভাইরাল। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। প্রায় 4 কোটি টাকা হিসেবের গরমিল থাকায় ঢাকা ব্যাংকের বংশাল শাখার 2 কর্মকর্তাকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভল্টের হিসেবে হেরফের থাকায় ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই বংশাল থানায় সোপর্দ করে তাদের। 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে পরে তাদের পাঠানো হয় আদালতে। পুলিশ বলছে
তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মৌ খন্দকারের আরও একটি প্রতিবেদন। বৃহস্পতিবার ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টে 3,77,66,000 টাকার হিসাবের গড়মিল পায় প্রতিষ্ঠানটির নিরীক্ষা শাখা। রাতেই তলব করা হয় ব্যাংকের সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ব্যাংকের অডিট শাখার কর্মকর্তারা। এক পর্যায়ে সিনিয়র ক্যাশ ইনচার্জের কথায় অসংলগ্নতা পেলে আরও জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে একই শাখার ম্যানেজার অপারেশনস ইমরান আহমেদের নাম। পরে শাখা ম্যানেজার আবু বকর সিদ্দিক অভিযুক্ত দুজন কর্মকর্তাকে বংশাল থানা পুলিশের কাছে সোপর্দ করে। ওনাদের অডিটের মাধ্যমে দেখা গেছে ওনাদের 3,77,66,000 টাকা আত্মসাৎ হয়েছে। এই বিষয়ে সুপর্দ করলে আমরা ওই দুই ব্যক্তিকে কোর্টে প্রেরণ করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার গড়মিলের বিষয়ে অভিযুক্তরা স্বীকার করেছে বলে দাবি করছে ব্যাংক কর্তৃপক্ষ। অভিযুক্তরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় শুক্রবার সকালে। পুলিশ বলছে অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম মোতাবেক যেভাবে হওয়ার সেইভাবে হচ্ছে। বাকিটা এখনই আমি যেহেতু একটা অনুসন্ধানের বিষয়, তদন্তের বিষয়, আবার এটা ব্যাংকের বিষয়, নিশ্চয়ই তাদের থেকে আপনারা আরেকটু ডিটেলস জেনে নিয়েন। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। টেকনাফ থেকে ভয়ঙ্কর মাদক আইস সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করত একটি চক্র। সেই সঙ্গে বাইং হাউসের নামে উত্তরায় বাসা ভাড়া নিয়ে চলত মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম। এই চক্রের 6 সদস্যকে গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তাদের সম্পর্কে সব তথ্য জানানো হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত চলা অভিযানে উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে এই 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। এরা বেশিরভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ব্যবসায়ের অন্যতম হোতা তৌফিক ইসলাম সহ আরো 6 জনকে গ্রেফতার করে। অভিযানে আইস সহ ইয়াবা, বিভিন্ন মাদক ও 13টি দেশি বিদেশি অস্ত্রের রেপ্লিকা উদ্ধার করতে সক্ষম হয়। এবার দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা শনাক্তের হার বেড়েছে 18.59%। 24 ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমিত 54 জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে 3,883 জনের। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তো জানা হয় দেশে পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা মোট 8,44,970 জন। মোট মৃত্যু হয়েছে 13,399 জনের। সুস্থ হয়েছেন 7,78,421 জন। এদের মধ্যে শেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,955 জন। কাল থেকে ফাইজার ও সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে দেশের 67টি জেলা এবং রাজধানীর 4 হাসপাতালে এই টিকা পৌঁছেছে। নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন। টিকা হাতে পাওয়ার পর প্রয়োগের ক্ষেত্রে দেরি না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। গেল রোববারে দেশে পৌঁছে চীন থেকে উপহারের 6 লাখ ডোজ সিনোফার্মার টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তে শনিবার থেকে শুরু হচ্ছে সিনোফার্মা এবং ফাইজারের টিকাদান। এর মধ্যে টিকা পৌঁছে গেছে দেশের 67টি জেলা ও ঢাকার 4টি হাসপাতালে। শুক্রবার সকালে চট্টগ্রামে পৌঁছে সিনোফার্মার 91,200 ডোজ টিকা। সিভিল সার্জন এই টিকা বুঝে নেন। টিকাগুলো সংরক্ষণ করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআর কোল্ড স্টোরে। ডক্টর এবং পুলিশ ভাইয়েরা যারা আমাদের ফ্রন্ট লাইনার, তাদের ভিতরে যারা রেজিস্ট্রেশন করা আছে ওই কেন্দ্রে কিন্তু প্রথম ডোজ পান নাই, তারাও অগ্রাধিকার পাবেন। এসব টিকা নতুন কেউ নন, আগে যারা রেজিস্ট্রেশন করেছেন এমন ব্যক্তিদেরই দেয়া হবে। প্রস্তুতি দেশের প্রত্যেকটা জেলায় হবে, আর ঢাকা শহরে 4টা মেডিকেল কলেজ হাসপাতালে 67টা জায়গায় টিকা কার্যক্রম হবে। এই প্রস্তুতি সব
ভ্যাকসিন চলে গেছে, সিরিঞ্জ চলে গেছে, জি, আমাদের ট্রেনিংও হয়ে গেছে এবং কালকে সকালে 8টা থেকে শুরু। টিকা দেওয়ার ক্ষেত্রে দেরি না করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে অ্যাস্ট্রাজেনিকার টিকা ফুরিয়ে যাওয়ায় অনিশ্চয়তা থাকা 14 লাখ টিকা গ্রহীতার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা সে পরামর্শ দিয়েছেন তারা। আমরা প্রত্যাশা করব এদেরকে দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকাটি দেওয়া হোক, কিন্তু যদি সেটি পাওয়া না যায় তাহলে ইতিমধ্যেই ফ্রান্স, কানাডা সহ বেশ কয়েকটি দেশ কিন্তু প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা, দ্বিতীয় ডোজ কোনো mRNA টিকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং শুরু করেছে। অতএব আমাদের দিকে সেই দিকে হাঁটতে হবে। চীন থেকে 50 লাখ করে 3 মাসে 1.5 কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চলমান। প্রথম চালান আসার পরই জট খুলবে স্থগিত থাকা নিবন্ধন প্রক্রিয়া। জুলাই থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার সেই তথ্য দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। হাত দেখে তারপরে ব্যবস্থা নেবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সরকারি উদ্যোগে ভূমিহীন ও গৃহহীন হাজারো পরিবার পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই। মুজিব বর্ষ উপলক্ষে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 53,000-এর বেশি পরিবারকে দেয়া হবে জমি ও ঘর। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ স্বাবলম্বী করে তুলবে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে, ভূমিকা রাখবে দারিদ্র্য বিমোচন ও সার্বিক অর্থনীতিতে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইশাদ সোহেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ইউনিয়নের নিভৃত পল্লীতে সরকারি অর্থায়নে গড়ে উঠেছে আশ্রয়ন প্রকল্প, যেখানে ভূমি ও ঘর পাচ্ছেন গৃহহীন মানুষ। শুক্রবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন পরিদর্শকরা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় প্রকল্পের সব কাজ শেষ করেছেন তারা। আমাদের যে আমরা বেসলাইন ডাটা পেয়েছি, সেই ডাটার ভিত্তিতে ইতিমধ্যে 1,18,380 জনকে ঘর করে দেওয়ার জন্য অর্থায়ন করেছি, বেশিরভাগ হয়ে গেছে এবং আগামী অর্থ বছরে আমরা আরো 1 লাখ ঘর করব। 6,094টি পরিবার যাদের জমিও নাই, ঘরও নাই, এই ব্যক্তিবর্গকে গৃহ নির্মাণের জন্য আমরা প্রাথমিক পর্যায়ে বরাদ্দ পেয়ে প্রথম পর্যায়ে আমরা 1,091 জনকে আমরা গৃহ নির্মাণ করে দিয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার এই অংশে দ্বিতীয় পর্যায়ে ঘর পাবেন 12টি পরিবার। সরকারের এই উদ্যোগে খুশি অসহায় ভূমিহীন মানুষগুলো। আমরা সুলতানপুর ইউনিয়নে থাকতাম, আগে আমাদের খুবই কষ্ট হয়েছে, ঘর বাড়ি আসছিল না, ভাড়া থাকতাম। এখন আমি আবেদন করে একটা ঘর পাইছি। থাকতাম রাস্তার পাশে, ছোট্ট একটা ঘর তুলে থাকতাম, এখন ঘর দুয়ার দেওয়া খুব খুশি হয়েছি। 20 জুন হবিগঞ্জ, মৌলভীবাজার, খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি এলাকায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভূমি ও ঘর দরিদ্র জনগোষ্ঠীর হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীন অসহায় মানুষগুলো তাদের মুজিব বর্ষের উপহার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। তারা বলছেন, এই ঘর পাওয়ার মাধ্যমে তাদের যে কষ্টের দিনগুলো ছিল সেগুলো অনেকটাই কেটে যাবে এবং ভবিষ্যতের পথে স্বপ্ন দেখার সুযোগ তৈরি হচ্ছে তাদের জন্য। সজল দাস, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। বিএনপির রাজনীতি এখন খালেদা জিয়ার চিকিৎসার মধ্যে ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি স্ট্যান্ডবাজি করছে বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই ঘুরপাক খাচ্ছে, প্রতিদিন কথা বলেন বেগম জিয়ার অসুস্থ, বিদেশে পাঠানো হচ্ছে। মির্জা ফখরুল সাহেবের কথা শুনে মনে হয় যে উনি হয়তো মেডিকেল বোর্ডের বোধহয় চেয়ারম্যান হয়েছেন বেগম খালেদা জিয়া। তার মানে তারা চিকিৎসাটা তাদের কাছে মুখ্য নয়, চিকিৎসা নিয়ে তাদের নাটক করে স্ট্যান্ডবাজি করে রাজনীতি করে তাদের মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এদিকে খালেদা জিয়ার মুক্তির জন্য স্লোগান নয়, আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের নেতা কর্মীদের প্রতি এই আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার অনুমতির জন্যও সরকারের প্রতি জোর দাবি জানান সিনিয়র এই নেতা। মানসিক রোগ হয়ে গেছে, মানসিকভাবে যে আমরা অসুস্থ, সেই রোগের সুস্থতা তখনই আসবে বন্দির দশা থেকে খালেদা জিয়া মুক্ত হয়ে যখন ডাক দেবে আমি খালেদা জিয়া বলছি, তখন কোন রাজনৈতিক নেতা কর্মীর কোভিড টোভিড কিছু থাকবে না। সেই কোভিডের ভয় কেউ ঘরে বসে থাকবে না, এটা আমরা বুঝি। করোনার কারণে অটো পাস এবং অটো প্রমোশন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শুক্রবার এক বিবৃতিতে সব কথা বলেন তিনি। অটো পাস আর অটো প্রমোশন আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। জ্ঞান অর্জনের ধারায় কোনো শর্টকাট পদ্ধতি নেই। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে। কোভিড মহামারীতে অবদান রাখার জন্য সমাজের বিশিষ্ট ব্যক্তিদের কোভিড-19 হিরো অ্যাওয়ার্ড প্রদান করল রোটারিয়ান ইন্টারন্যাশনাল। শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজসেবক এই ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়েছে। করোনা মহামারীতে মারা যাওয়া ব্যক্তিদের দাফন এবং সৎকার করে আলোচিত নারায়ণগঞ্জের কাউন্সিলর খোরশেদ আলমকে দেওয়া হয় কোভিড-19 প্লাটিনাম অ্যাওয়ার্ড। সাংবাদিকতায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সহ অ্যাওয়ার্ড অর্জন করেন আরও দুজন। প্রথম যে ডেড বডিটা আমি সংগ্রহ করি সে আমার খুব পরিচিত, কিন্তু আমি 2 দিন পরে জানতে পারি যে সেই লোকটাই মারা গেছে, কারণ আমি তাকে ব্যাগের মধ্যে বডি ব্যাগের মধ্যে ভরি, কিন্তু আমার সাহস হয় নাই তার চেহারার দিকে তাকাইতে। কোভিড-19 হিরো অ্যাওয়ার্ড আমি যেটা পেলাম, আমি এই অ্যাওয়ার্ডটি পুরো সাংবাদিক সমাজকে উৎসর্গ করতে চাই। আমি মনে করি যে এটা আমি সাংবাদিকরা যে কাজ করেছেন, তারা যে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে তারা যত ঝুঁকি নিয়ে কাজ করেছেন, যারা মাঠে ঘাটে কাজ করেছেন, তাদের প্রতিনিধি হিসেবে আমি এটা গ্রহণ করেছি। এই যে আমাদের চ্যালেঞ্জটা, এটা কিন্তু আসলে আমাদের ফ্যামিলি ভোগ করেছে, আমরা নিজেরা ভোগ করেছি, আমাদের কলিগরা ভোগ করেছে। এটা আসলে সমাজের জন্য, মানুষের জন্য ভালোবাসা না থাকলে করা সম্ভব না। প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে 4 শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাগজিপাড়া গ্রামের 4 শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের মাঝে স্থানীয়ভাবে সহায়তা প্রদানের অংশ হিসেবে এই বস্ত্র বিতরণ করা হলো। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা আজম সাদেক। সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর আব্দুল খালেক। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। চট্টগ্রাম ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 6 জন। চট্টগ্রামের পতেঙ্গায় বাস চাপায় মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কর্ণফুলী এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। কুমিল্লায় বাস প্রাইভেট কারের সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন আরও 1 জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় বাস প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন, গুরুতর আহত 1 জনকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাজেট সামনে, ঈদ কিংবা বৃষ্টি, এমন নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ছে রাজধানীর বাজারগুলোয়। চাল, মাছ, মশলা কোনো কিছুতেই স্বস্তি নেই গ্রাহকের। 1 সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম আবারও বেড়েছে 2 থেকে 3 টাকা। রূপালী ইলিশের দাম কমেছে বলে বিক্রেতারা দাবি করলেও এখনও কেজি 1000-এর উপরে। তবে স্থির রয়েছে মাংসের দাম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার ইরানের প্রেসিডেন্ট হিসেবে শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ ডানপন্থী বিচারক ইব্রাহিম রাইসিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হচ্ছে। জনমত জরিপের ফল বলছে ভোটার উপস্থিতি 41% কাছাকাছি হতে পারে, যা অতীতের নির্বাচনগুলোর তুলনায় অনেক কম। ইরানের সংবিধান অনুযায়ী 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকা বেআইনি হওয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানি তৃতীয়বার নির্বাচনে অংশ নিতে পারছেন না। সেই কারণে সম্ভবত 60 বছর বয়সী রাইসি তার স্থলাভিষিক্ত হতে চলেছেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মার্কিন কংগ্রেসের প্রস্তাব উত্থাপন এবং 5 স্টেটে গৃহীত রেজুলেশনের কপি হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের কাছে। এ উপলক্ষে গেল বুধবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সেক্টর কমান্ডার্স ফোরাম এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ সহ কয়েকটি সংগঠনের উদ্যোগে নিউ ইয়র্ক, নিউ জার্সি, নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া, লুইজিয়ানা স্টেটে রেজুলেশন পাশ হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকেও আরেকটি অভিনন্দন পত্র ইস্যু করা হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। এবার খেলার খবর। কোপা আমেরিকায় শনিবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ সর্বোচ্চ 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ম্যাচ শুরু ভোর 6টায়। এদিকে সাউথ জোনের অন্য ম্যাচে চিলির প্রতিপক্ষ বলিভিয়া। ম্যাচ শুরু রাত 3টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সময়টা যেন বড্ড বেরসিক। চলতি বছরে আন্তর্জাতিক আসরে ড্রয়ের বৃত্তে ঘুরপাক খাওয়া আর্জেন্টিনার ফুটবল শৈলী মন ভরাতে পারেনি ভক্তদের। প্রত্যাশার আরও এক চাপ সামনে রেখে কোপা আমেরিকায় আলভেস লেস্তাদের প্রতিপক্ষ সর্বোচ্চ 15 ট্রফি জয়ী কোপা আমেরিকার হট ফেভারিট উরুগুয়ে। এই ম্যাচ দিয়ে উরুগুয়ে শুরু করছে তাদের কোপার মিশন। অন্যদিকে মেসিদের দ্বিতীয় ম্যাচ। 1 পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা টেবিলের 2 নম্বরে। হেড টু হেডের শেষ 5 ম্যাচে উরুগুয়ের বিপক্ষে 2 ড্র, 2 জয় আর 1 হারের রেকর্ড 14 বারের ট্রফি জয়ীদের। স্কালোনির দলের নেই কোনো ইনজুরির সমস্যা, যা কিনা স্বস্তির খবরই বটে। অন্যদিকে হট ফেভারিট উরুগুয়ের তাবুতেও নেই বড় কোনো ইনজুরি সমস্যা। ডিফেন্ডার মাতিয়াস ভিনা ছাড়া বাকি সবাই আছেন ফিট। এদিকে প্রথম ম্যাচে চিলির প্রতিপক্ষ বলিভিয়া। 1 ড্র নিয়ে চিলি টেবিলের 3-এ। অন্যদিকে টেবিলের তলানিতে বলিভিয়া। উভয় দলের হেড টু হেডের শেষ 5 ম্যাচে 3 জয় চিলির, 1 জয় আছে বলিভিয়ার। চলতি বছর বিশ্বকাপ বাছাইয়ে উভয় দলের মুখোমুখি সবশেষ দেখায় ড্র নিয়ে মাঠ ছেড়েছিল উভয় দল। মাহফুজুল ইসলাম, নিউজ 24। কোপা আমেরিকায় পেরুকে 4-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কোপার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। আর গেল ম্যাচের মতো এই ম্যাচেও নিজের পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন নেইমার জুনিয়র। দ্বিতীয় পর্বে পা রাখার দিনে নেইমার সহ পেরু দুর্বল রক্ষণ ভেদ করেছেন আলেক্সান্দ্রো রিবেইরো ও রিচার্লিসন।